শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে পুরো দেশ ধ্বংস বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিদেশি কূটনীতিকদের। প্রাণরক্ষায় সেনানিবাসে রাজনীতিক, বিচারক, পুলিশ কর্মকর্তা সহ ৬২৬ জনের আশ্রয়। এখন আছেন ৭ জন, জানিয়েছে আইএসপিআর। খুলেছে স্কুল কলেজ, চেষ্টা হচ্ছে আগের শিক্ষা পদ্ধতিতে ফেরার। পুনর্তদন্ত হবে সাগর রনি হত্যার, জানিয়েছেন উপদেষ্টারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আবশ্যকতা ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কূটনীতিকদের ব্রিফিংয়ের পর একথা বলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচারী সরকার মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে শেখ হাসিনা। কূটনীতিকদের তিনি বলেন, শেখ হাসিনার নিষ্ঠুরতার বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে দেশ ছেড়ে পালিয়ে যান। বলেন, ছাত্রদের অনুরোধে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন তিনি। অনিয়ম আর দুর্নীতিতে সবকিছু ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে সহযোগিতার জন্য কূটনীতিকদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের প্রতি শ্রদ্ধাও জানান প্রধান উপদেষ্টা। It's slightly over 1 week that Bangladesh witnessed a second revolution. It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed the country's worst civilian massacre since country's independence. Hundreds were killed, thousands were injured. প্রাণরক্ষায় রাজনীতিক, বিচারক, পুলিশ কর্মকর্তা সহ ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। এর মধ্যে ৬১৫ জন স্ব-উদ্যোগে সেনানিবাস ছেড়েছেন। এখন আছেন ৭ জন, জানিয়েছে আইএসপিআর। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন নাগরিক সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এ প্রেক্ষাপটে জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে বিভিন্ন সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয় তাদের মধ্যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তি, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ কর্মকর্তা, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ব্যক্তি ১২ জন, ৫১ জন পরিবার পরিজন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ৬১৫ জন স্ব-উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে থেকে এখন পর্যন্ত ৪ জনকে তাদের বিরুদ্ধে মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আশ্রয়প্রাপ্ত ৩ জন, তাদের পরিবারের ৪ সদস্য সহ মোট ৭ জন বর্তমানে সেনানিবাসে অবস্থান করছেন। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য প্রদান করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে দেশে আইনশৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ পেশাদারির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শনের জন্য অনুরোধ জানানো হয়েছে। আজ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় দীর্ঘ ১ মাস পর ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। তবে স্কুল, কলেজ, মাদ্রাসায় ক্লাস শুরু হলেও পরিবর্তিত পরিস্থিতি ও প্রশাসনিক শূন্যতায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পুরোদমে ক্লাস শুরু হয়, শিক্ষার্থীরা বেশ খুশি। যদিও প্রাথমিক বিদ্যালয়গুলো ১৪ই আগস্ট থেকে কার্যক্রম চালিয়ে আসছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৬ই জুলাই রংপুরে আবু সাইদ সহ ৬ শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। উদ্ভূত পরিস্থিতিতে সেদিন রাতে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের পেনশন স্কিম সংক্রান্ত আন্দোলনের কারণে ১ জুলাই থেকে বন্ধ ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবার পর ১৫ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয় আজ থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেয়।
নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন, আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করবে সরকার, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এদিকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছে সরকার, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিক সাগররুনি হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে তারা এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব না, আগের শিক্ষাক্রমে ধাপে ধাপে ফিরে যাওয়া হবে। তবে চেষ্টা থাকবে যারা ক্লাস 9-এ উঠে গেছে তাদের যেন সমস্যা না হয়, তারা যেন অস্বস্তিতে না পড়ে। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, গণমাধ্যমকে কাজ করতে হবে দল নিরপেক্ষভাবে। জানান, গণমাধ্যম কর্মী আইন সহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতেরও আশ্বাস দেন তিনি। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহ ঠিকঠাক রাখতে সচেষ্ট থাকবে সরকার। জানান, ডলারের দামের তারতম্য কমাতে সংশ্লিষ্টদের সাথে ক্রমাগত আলোচনা চলছে, চেষ্টা থাকবে সব শ্রেণীর মানুষ যেন ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পারে। এদিকে যুব ক্রীড়া উপদেষ্টা বলেন, বিসিবি সহ কোনো ফেডারেশন যেন একনায়কতন্ত্র চালু হতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। বিসিবি প্রধানের পদত্যাগের বিষয়ে অফিসিয়াল কিছু পাননি বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে, এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না। কাজেই আমরা এই শিক্ষাক্রমকে খুব সম্ভবত নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। সাগররুনি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম, এবং আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদনগুলা পিছানো হয়েছে। তো এই সাগররুনি হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। দেশে ব্যবসা বাণিজ্যের জন্য সহায়ক পরিবেশ থাকে এবং এখানে যেন কোনো রকম দুর্নীতি বা কিছু না হয়, এবং মূল্যস্ফীতির ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন যে বাণিজ্য এবং দোকানের একটা মেজর রোল আছে। অর্থাৎ এইগুলো যেন দূরীভূত হয় এবং সাধারণ মানুষের সমস্যাগুলো শুধু খাদ্যদ্রব্য না, অন্য অন্য জিনিসগুলো যেটা বাণিজ্যের সাথে রিলেটেড, এগুলো আমরা চেষ্টা করবো যত শীঘ্র সম্ভব এগুলো সমাধান। চিকিৎসার জন্য খালেদা জিয়া কোন দেশে কোন হাসপাতালে যাবেন এখনো তা নির্ধারিত হয়নি, এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, শীঘ্রই বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে। রবিবার ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আহ্বান জানান। হাসপাতালে এখনও চোখে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন 52 জন, তার মধ্যে অনেকেই দৃষ্টিশক্তি আর ফিরে পাবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। ডাক্তার জাহিদ জানান, বেগম খালেদা জিয়ার নির্দেশেই হাসপাতালগুলোতে তারা পরিদর্শন করছেন যাতে আহতরা সুচিকিৎসা পায়। এরা জাতীয় বীর, এরা সত্যিকার অর্থে যেভাবে রাস্তায় নেমে এসেছিল, কাজে ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। চিকিৎসার ব্যাপারে সরকার যেটি করবে, এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজস্ব উদ্যোগে আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সুনির্দিষ্ট নির্দেশনায় বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, তারপরে আমি আজকে আসার সময় ওনাকে বললাম, উনি বলল যে যাও, এবং চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। রংপুরের শিক্ষার্থী আব্দুল্লাহ তাহির হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 40 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া আবু সাইদ ও বেরাজুল হত্যায় আরও 2টি মামলায় আসামি করা হয়েছে 38 জনকে।
তাহির হত্যায় রবিবার দুপুরে মহানগর তাজাহাট আমলি আদালতে মামলা করেন তার বাবা। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী সহ অন্য আওয়ামী লীগ নেতাদের। এদিকে আবু সাইদের পরিবার মামলায় আসামি করেন পুলিশের সাবেক আইজিপি, রংপুর রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার সহ 17 জনকে। এছাড়া কলা ব্যবসায়ী মেরাজুল হত্যা মামলায় আসামি করা হয়েছে 21 জনকে। আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তর মাধ্যমে খুনিদের আমি ফাঁসি চাই। আব্দুল আল তাহির সে 8ম পর্বের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আজকে তার পিতা বাদী হয়ে, আব্দুর রহমান তার পিতার নাম, বাদী হয়ে আমরা বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। এখানে মোট 41 জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রধান আসামি হিসেবে 1 নম্বর আসামি শেখ হাসিনা, সাবেক স্বৈরাচার এবং অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে খ্যাত, উনি আছেন 1 নম্বরে, এবং আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের রংপুর সিটি কর্পোরেশনের যারা এই পুলিশ কর্মকর্তাদের সাথে এক হয়ে সরকারের নির্দেশে যারা এই সাধারণ ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে তাদেরকে আসামি করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হতে পারে। শনিবার রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি। এর আগে শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের তার বাসায় অভিযান চালিয়ে 3,10,166 টাকা এবং বিভিন্ন দেশের 10,03,306 টাকা উদ্ধার করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিচ্ছন্ন ও রঙিন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুরের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে অভ্যুত্থান ঘটানো শিক্ষার্থীরা। প্রতিবাদ প্রতিরোধের প্রত্যয়ে দীপ্ত এসব গ্রাফিতি নজর কাটছে সবার। নতুন বাংলাদেশের স্বপ্নের কথায় অনুপ্রাণিত সাধারণ মানুষ। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেউ আঁকছেন লাল সবুজের পতাকা, কেউ আঁকছেন মানচিত্র, কেউ মুক্তি ও সংগ্রামের প্রতিচ্ছবি। সাম্য, সম্প্রীতি, অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা আঁকাআঁকিতে ব্যস্ত শিক্ষার্থীরা। ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনার সরকারের পতনের পর গাজীপুরের বিভিন্ন এলাকার মহাসড়কগুলোর পাশের দেয়াল ও ফ্লাইওভারের পিলারগুলোতে চোখে পড়ছে গ্রাফিতি। দলগত প্রয়াসে স্বেচ্ছাসেবার ভিত্তিতে এ কাজ করছে শিক্ষার্থীরা। রং তুলির আচরে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজের রাষ্ট্রের সংস্কার, ঘুষ দুর্নীতি বন্ধ করা, স্বৈরতন্ত্রের অবসান, বাক স্বাধীনতা, সম অধিকার থেকে শুরু করে সব রকম বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি চোখে পড়ছে। আমরা চাই যে আমাদের শহরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রং দিয়ে রং করার কারণে যেন রঙিন হয়, আর আমাদেরটা দেখে যেন সবাই উৎসাহ পায় এভাবে সুন্দরভাবে দেশটাকে রঙিন করতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। যেখানে সেখানে ময়লা ফেলা, যেখানে সেখানে প্রস্রাব করা, এটা যাতে মানুষ এগুলো থেকে যাতে বিরত থাকে, আমরা এইটুকুই চাই। শিক্ষার্থীদের এই কাজকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা। ওদেরকে দেখে আসলে বোঝা যাইতেছে যে আসলে ছাত্ররা চাইলে সবই সম্ভব। এদের কাছ থেকে আমাদেরও কিছু শেখা উচিত, সচেতন হওয়া উচিত। সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে আমরা যার যার অবস্থান থেকে আমরা ময়লা আবর্জনা যার যার ডাস্টবিনে রাখবো। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সুন্দর একটি দেশ গড়ার প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সর্বশেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে পুরো দেশ ধ্বংস বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিদেশি কূটনীতিকদের। প্রাণ রক্ষায় সেনানিবাসে রাজনৈতিক বিচারক, পুলিশ কর্মকর্তা সহ 626 জনের আশ্রয়। এখনো আছেন 7 জন, জানিয়েছে আইএসপিআর। খুলেছে স্কুল কলেজ, চেষ্টা হচ্ছে আগের শিক্ষা পদ্ধতিতে ফেরার। পুনর্তদন্ত হবে সাগররুনি হত্যার, জানিয়েছেন উপদেষ্টারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা, এর আগে 3টা নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটাকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।